আমি এখন হাসপাতালে। কতক্ষণ বাঁচব জানি না। আমার এই অবস্থার কথা তোমাদের কাছে পৌঁছাবে কিনা তাও জানি না। যদি পৌঁছায় তাহলে জানবে আমার মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়। হাতে বেশি সময় নেই, তাই ঘটনাটা চটপট লিপিবদ্ধ করে রাখি। ঘটনার সূত্রপাত 1 মাস আগের থেকে। আমার নাম অনিমেষ। বন্ধুরা আমায় ভালোবেসে অনি বলে ডাকে। থাকি তেঁতুলবেড়িয়াতে। আমি আইডিবিআই ব্যাংকের সামান্য এক কর্মচারী। সবে গরমের ছুটি পেয়েছি। এত কাজের চাপ, ভাবছি গরমের ছুটিতে হাওয়া বদল করে কাটিয়ে দেব। কিন্তু কোথায় যাব সেটা এখনো ঠিক করা হয়নি। তবে এই ভারতে মনোরম জায়গার কোনো অভাব নেই। এক শনিবার সবে বাজার থেকে ব্যাগ ভর্তি আনাজ নিয়ে ঘরে ফিরে এসেছি। কি রে অনি, আমাকে তো ভুলেই গেছিস রে। হঠাৎ একটা চেনা কণ্ঠস্বর শুনে ডাইনিং টেবিলের দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। এ তো নিখিল। 5 বছর পরে এই প্রথম দেখলাম ছেলেটাকে। একটা প্রজেক্টের কাজে 5 বছর আগে আমার বাড়ি এসেছিল ছেলেটা। তারপর কাজের চাপে আর সময়ের টানে সেরা আমার দেখা সাক্ষাৎ হয়নি। কেন ভাই, তোর সাথে তো রোজই কথা হয় এফবিতে। আর তুই এসেছিস, ভালোই করেছিস। হ্যাপি বার্থডে ভাই। মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তবে হ্যাঁ, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। আজকে দুপুরে খেয়ে তারপরেই কিন্তু যাবি। তুই দেখি আগের মতোই আছিস। আচ্ছা বাবা, খেয়ে তারপরে নয় যাব। তবে আমি একা নয়, তোকে সঙ্গে নিয়ে যাব। কয়েকদিন আমার বাড়িতে থেকে তারপর ফিরবি। কিছুক্ষণ দোনামোনা করার পর শেষটায় রাজি হয়ে গেলাম। রথ দেখা আর গলা বেচা দুটোই হবে। তারপর আমরা অনেকক্ষণ গল্প গুজব করলাম। এই কাজের কথা, দেশের কথা, আনাজপাতির দাম বাড়া নিয়ে কথা, ইত্যাদি ইত্যাদি। গল্প করতে করতে কখন যে সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল টেরই পাইনি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে বাবা মাকে বিদায় জানিয়ে বিকেলবেলায় ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিখিলের গাড়িতে তুলে দিলাম। গাড়িতে উঠতে উঠতে বাবা বললেন, বাবারা সাবধানে যেও। দুই বন্ধু বাবাকে আশ্বাস দিয়ে গাড়িতে উঠে পড়লাম। তারপর রওনা হলাম। নিখিল থাকে দুর্গাপুরে। বর্তমানে ও দুর্গাপুরের ফরেস্ট অফিসার। আমরা গিয়ে উঠব ওর ফরেস্ট বাংলোতে। নিখিল আসলে দুর্গাপুর টাউনে থাকে। তবে এখন সেই বাড়িতে তার বাবা মা আর একটা কাজের মাসি ছাড়া আর কেউ থাকে না। কাজের ফাঁক ফোকর দেখে মাঝে মধ্যে নিখিল সেই বাড়িতে যায়। আমরা বেরিয়েছি প্রায় 2 ঘন্টা হয়ে গেল। এখন যে ধাবায় বসে আমরা চা খাচ্ছি সেখান থেকে বাংলো এখনো 1 ঘন্টার রাস্তা। আর ইতিমধ্যে সন্ধেও হয়ে গেছে। একটা শর্টকাট জানি, রাস্তাটা একটু খারাপ, কিন্তু 40 মিনিটের মধ্যে বাংলোতে ঠিক পৌঁছে যাব। অগত্যার কি আর করার, তাই ঠিক হলো আমরা শর্টকাট ধরব। গাড়ি আবার ছুটল তার নিয়মিত গতিতে। কিছু দূর যাওয়ার পরে হাইওয়ে থেকে আমরা বাঁদিক দিয়ে সেই শর্টকাট রাস্তাটা ধরে নিলাম। রাস্তাটাও একটু সরু, তবে 4 চাকা যাওয়ার জন্য যথেষ্ট। তবে রাস্তাটা কিছু দূর যাওয়ার পরে একটু কাঁচা কাঁচা রাস্তা, আর রাস্তাটা একটু খারাপ। গাড়িতে শান্তভাবে বসে থাকার জন্যে রীতিমতো কসরত করতে হচ্ছে। আর রাস্তাটাও বেশ অন্ধকার, শুধুমাত্র গাড়ির হেডলাইট দুটোই জ্বলজ্বল করছে। হঠাৎ শুনতে পেলাম একটা শেয়ালের ডাক। গাটা যেন শিরশির করে উঠল। আর এরই মধ্যে নিখিল একটা কথা বলে বসলো। লোকে বলে ফরেস্ট বাংলোর আশেপাশে নাকি কিছু অশরীরী অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু সেটা যে কি তা কেউ জানে না। আমার বুকটা যেন ছ্যাদ করে উঠল। নিখিল আমার অবস্থা বুঝেই বোধহয় প্রাণ খুলে বন্ধুকে ভয় পাওয়ানোর আনন্দে একটু হাসলো। তবে নিখিলের হাসিটা আমার ঠিক ভালো ঠেকলো না। আরে, আজকের দিনেও তুই এইসব বিশ্বাস করিস? আরে এটা মডার্ন যুগ, ভূত প্রেত বলে কিছুই হয় না। হঠাৎ প্রচণ্ড একটা ঝাঁকুনিতে গাড়িটা থেমে গেল। আমি আর নিখিল একে অপরের দিকে তাকিয়ে রইলাম। নিখিল কি এমন দেখলো যে ভয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে গেল। তাড়াতাড়ি গাড়ির থেকে নেমে সামনের দিকে গেলাম। আমাদের একটু অসাবধানতার ফলে একটা শিয়াল গাড়ির তলায় চাপা পড়েছে। গাড়ির হেডলাইটের সামনে শিয়ালটাকে আনতেই একটা আশ্চর্য জিনিস লক্ষ্য করলাম। শিয়ালটার 3টে চোখ, একটা চোখ অবশ্য কপালে, আর পিছনের একটা পা নেই। তার থেকেও অবাক লাগলো এটা দেখে যে ওর গায়ে লাল ডোরা কাটা দাগ। ভয় আমি পাইনি যে সেটা বলবো না, কিন্তু আমার থেকে বেশি ভয় পেয়েছে নিখিল। হেডলাইটের আলোয় ওর দিকে লক্ষ্য করলাম। ওর মুখ পুরো শুকিয়ে গেছে, ওর গা হাত পা রীতিমতো কাঁপছে।
এই অবস্থায় আমার বেলুনের মতো চুপসে যাওয়া মনটাকে লুচির মতো ফুলিয়ে সাহসী করার আপ্রাণ চেষ্টা করলাম। তারপর বললাম, ভাই শান্ত হও, পৃথিবীতে এমন অনেক অদ্ভুত প্রাণী আছে যাদেরকে আমরা চোখেই দেখিনি, এও তার মধ্যে একটা, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তারপর দেখলাম নিখিল একটু শান্ত হলো। তারপর দুজন মিলে শেয়ালটাকে টেনে রাস্তার এক কোণে সরিয়ে গাড়িতে উঠলাম। স্টার্ট দিয়ে বেরোনোর সময় রিয়ার ভিউ মিররে দেখলাম কয়েকটা বাচ্চা শিয়াল জড়ো হয়েছে রাস্তার ধারে। বুঝলাম তারা তাদের মাকে হারিয়েছে। বাংলোতে পৌঁছতে পৌঁছতে রাত 9টা বেজে গেল। বাংলোটা ছোট হলেও বেশ গোছানো। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে আমি ডাইনিং রুমের সোফাতে গিয়ে বসলাম। ভাই তুই বস, আমি দেখছি রাত্রে কি খাওয়া যায়। আরে অত চাপ নিস না, যাই হোক একটা হলেই হলো। তোর ঘরটা তো বেশ পরিপাটি, একা হাতে এত মেনটেন করিস কি করে সব? ওই আর কি। নিখিল একটু হাসলো, তারপর রান্নাঘরের দিকে চলে গেল। ইতিমধ্যে আমিও পকেট থেকে মোবাইল বের করে বাবাকে জানিয়ে দিলাম যে আমরা পৌঁছে গেছি। তারপর হাতে আর কাজ নেই দেখে মোবাইল দেখা শুরু করলাম। তবে নিখিলের বাংলোতে আসা থেকেই আমার কেন জানি মনটা একটা খচখচানি হচ্ছে। হতেই পারে পরিশ্রান্ত বলে আজেবাজে চিন্তা আসছে মাথার মধ্যে। মন থেকে খচখচানিটা মুছে ফেললাম তখনকার জন্যে। প্রায় 15 মিনিট পর আমার নাকে চিকেন কারির লোভনীয় সুগন্ধ এলো। মনটা যেন খানিকের জন্য নেচে উঠল। হাজার হোক ফরেস্ট বাংলোতে এসেছি বলে কথা, আর ফরেস্ট বাংলোতে এসে মাংস খাবো না, এটা কি কখনো হয়? কিন্তু পরক্ষণেই একটা খটকা লাগলো মনে। এত তাড়াতাড়ি কি কাঁচা মাংস রান্না করা যায়? তারপরেই মনে হলো হয়তো আগের থেকেই রান্না করা ছিল, এখন শুধু একটু মশলা দিয়ে কষে নিচ্ছে হয়তো। কিন্তু তাও সন্দেহটা ঠিক রয়েই গেল। রাত্রে খাওয়া দাওয়ার পর এতটাই ক্লান্ত ছিলাম যে আর কিছু কথা বলার সময় পাইনি। এক্কেবারে টানা ঘুম দিয়েছিলাম। ঘুম ভাঙল ঠিক একদম পরের দিন সকালে। ডাইনিং টেবিলে আমার নিখিলের সাথে দেখা হলো। চা টোস্ট সাজাচ্ছে। গুড মর্নিং ভাই, তাড়াতাড়ি খেয়ে নে, শিকারে বেরোবো। শিকার তো এখন নিষিদ্ধ, তাহলে তুই কিভাবে? শিকার করা নিষিদ্ধ এটা একবারেই ঠিক কথা, কিন্তু ফরেস্ট অফিসারদের জন্য একটা স্পেশাল নিয়ম আছে। ছোট ছোট বনমুরগি বা খরগোশ জাতীয় প্রাণী শিকার করার অনুমতি দেওয়া আছে। তাই আর বেশি কথা না বাড়িয়ে চটপট খেয়ে নে, বনমুরগি শিকারের উদ্দেশ্যে বেরোবো। অগত্যা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। নিখিলের কাঁধে ডনওয়ালা বন্দুক। নিখিল কিন্তু খুব ভালো শিকারী। একবার ওর মুখে শুনেছিলাম বহু বছর আগে ও নাকি এক গুলিতে একটা বাঘকে ঘায়েল করে দিয়েছিল। কিন্তু সত্যি কথা বলতে কি, শিকারটাকে আমি খুব একটা ভালো চোখে দেখি না। আমার মতে এই পৃথিবীতে সকলেরই বাঁচার অধিকার আছে, সে মানুষই হোক বা পশু পাখি। এইসব ভাবতে ভাবতে আমি বোধহয় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। জঙ্গলের রাস্তা দিয়ে চলতে গেলে যা হয় তাই হলো। একটা লম্বা গাছের গুঁড়িতে হোঁচট খেয়ে পড়তে পড়তে বেঁচে গিয়েছিলাম। নিখিল এতক্ষণ বোধহয় আমার অন্যমনস্কতার লক্ষ্য করেছিল। এবার সে বলল, তুই তো শিকার পছন্দ করিস না, সেটা আমি জানি। তোকে জঙ্গলের মধ্যে নিয়ে আসার কারণ এই মনোরম দৃশ্যটাকে উপভোগ করানো। তুই শহরে থাকিস, পাখিদের মিষ্টি গান আর গাছের পাতার সরসর শব্দ তুই খুব একটা বেশি শুনিসনি। তাই বলেছিলাম তুই এই দৃশ্য উপভোগ কর, আর ততক্ষণে আমি চট করে বনমুরগির সন্ধানে বেরিয়ে পড়ি। 12টার মধ্যে ফিরে আসবো। এই বলে নিখিল যেন জঙ্গলের মধ্যে উধাও হয়ে গেল। বোধহয় দূরে কোনো বন মুরগির দেখা পেয়েছে। শিকারির চোখ তো। সূর্যের ঝলমলে রোদ গাছের পাতায় পড়ে একেবারে মুগ্ধময় সৌন্দর্যের সৃষ্টি করেছে। নিজের ওপর আফসোস হলো, এতদিন কেন বঞ্চিত ছিলাম এই মধুর সৌন্দর্যের কাছ থেকে। পৃথিবীর যেন সমস্ত সৌন্দর্য লুকিয়ে আছে এই জঙ্গলের মধ্যে। জঙ্গলের আরও ভেতরে গেলে সৌন্দর্যের আরও নমুনা পাবো, এই ভেবে আমি জঙ্গলের ভিতর আরও এগিয়ে গেলাম। কিছুক্ষণ বাদে সামনে একটা বড় বট গাছের নিচে ছায়ায় বসলাম। হঠাৎ কিভাবে জানি আমার চোখ লেগে গিয়েছিল বুঝতেই পারিনি। ঘোর কাটল নিখিলের ডাকে। ধরফর করে উঠলাম, আর নিখিলের হাতে দেখলাম একটা বন মুরগি। দুপুরের খাবারটা বেশ ভালোই জমবে। হ্যাঁ, পুরো জমেই ক্ষীর। দুপুরে আহারটা বেশ সত্যিই ভালোই জমলো। তারপর ডাইনিং হলে বসে দুই বন্ধু গল্পেতে মেতে উঠলাম। কিছুক্ষণ গল্পগুজব করার পর হঠাৎ নিখিল একটু গম্ভীর হয়ে বলল, আচ্ছা অনি, তুই কি সত্যি ভূতে ভয় পাস?
হঠাৎ এরকম প্রশ্ন শুনে আমি থতমত খেয়ে গেলাম আর বললাম, এমনিতেই খুব একটা যে ভয় পাই না সেটা বলতে পারছি না। ভূত দেখার কৌতূহল তো আমার আছে, কিন্তু তবুও কেন জানি না ভূতের নাম শুনলে আমার গাটা যেন ছমছম করে, তাই আর কি। নিখিল খানিকক্ষণ চুপ করে বসে রইল। তারপর যেটা বলল সেটা শোনার জন্য একবারই আমি প্রস্তুত ছিলাম না। ভূত হয়তো তোকে দেখা দিলেও দিতে পারে। মানে? কিন্তু মানেটা আর জানা হলো না, কারণ ঠিক তখনই নিখিলের ফোন বেজে উঠল। কল রিসিভ করার কিছুক্ষণের মধ্যেই তাকে একটা কাজে বেড়ে যেতে হয়েছিল, আর আমার মনে কৌতূহল আরও বেড়ে গিয়েছিল। নিখিল ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে ভালোবাসে ছোটবেলা থেকে। ওর কোনো কথাই আমি একবারে বুঝতে পারতাম না। প্রত্যেকবারই নিখিল আমার জন্য কথার মানে বের করে বুঝিয়ে দেয়। একটু দেরি হয় অবশ্য। এবারও ভেবেছিলাম নিখিল এইসব মারপ্যাচ কথা বুঝিয়ে দেবে, কিন্তু তা আর হলো কই। সেদিন অবশ্য নিখিলের ফিরতে একটু দেরিই হয়েছিল, আর দুজনের মাথা থেকে এই প্রসঙ্গটা একবারেই মুছে গিয়েছিল বোধহয়। কিন্তু এখন এই সব কথার উত্তর আমি পেয়ে গেছি। শুধু একটা উত্তর আর পাইনি কখনো, আর কোনোদিন পাবও না। যাই হোক, এবার আসল ঘটনায় আসি। আসল ঘটনা হলো 12 দিন পর। বেশ হেসে খেলে কাটছিল দিনগুলো। কখনো ভাবিনি এরকম বিভীষিকাময় মুহূর্ত আমার জন্য অপেক্ষা করছে। সেদিন নিখিল আর আমি সন্ধেবেলায় ফরেস্ট বাংলোর ব্যালকনিতে বসে চা খেতে খেতে ছোটবেলাকার গল্প করছিলাম। হঠাৎ একটা শিয়ালের ডাক শুনতে পেলাম। জঙ্গলে শিয়ালের ডাক নতুন কিছু নয়, কিন্তু এই ডাকটা আর 5টা শিয়ালের থেকে বিকট এবং খুবই তীব্র। এতটাই তীব্র ডাক বেশিক্ষণ কানে নেওয়া গেল না। ডাকটি শুনে মনে হলো শিয়ালটি যেন কোনো বিষয়ে চঞ্চল হয়ে পড়েছে, হয়তো কাউকে আক্রমণ করবে। কিন্তু এই শিয়ালের ডাক আর কানে নেওয়া যায় না। নিখিল আর আমি অগত্যা দেখতে বের হলাম ব্যাপারটা কি। নিখিল কিন্তু তার বন্দুকটা নিতে ভুলল না। তারপর ঝোপঝাড় পেরিয়ে মোবাইলের টর্চ জ্বালিয়ে আস্তে আস্তে আমরা হাঁটতে হাঁটতে বাংলোর পিছন দিকটায় গেলাম, কারণ সেইখান থেকেই ডাক আসছিল। দেখলাম ঝোপঝাড়ের মধ্যে কি যেন একটা উঁকি মারছে। নিখিলকে দেখলাম বন্দুক উঁচিয়ে সেই দিকেই তাক করেছে। ঠিক সেই মুহূর্তেই ঝোপের আড়াল থেকে সেই প্রাণীটা বের হয়ে এলো। তাকে দেখে নিখিলের কি হয়েছিল তা আমার মনে নেই, তবে আমার শির দ্বারা বেয়ে যেন একটা শিহরণ বয়ে গেল। একটা শেয়াল, মানে মানে এ তো সেই শেয়ালটা যে প্রায় 13 দিন আগে নিখিলের গাড়ির নিচে চাপা পড়ে মারা গিয়েছিল। না, কোনো ভুল নেই। টর্চের আলোয় স্পষ্ট দেখতে পেলাম সেই 3টে চোখ, সেই 3টে পা, আর সেই গায়ে লাল ডোরাকাটা দাগ। শেয়ালটির মুখের দিকে টর্চের আলো ফেলতেই আমার পিলে চমকে উঠল। দাঁতগুলো বের করে যেন বিদ্রুপের হাসি হাসছে শেয়ালটা, যেন বলছে, প্রতিশোধ নেব, প্রতিশোধ। পর মুহূর্তেই একটা ঝপ শব্দে পিছন ফিরে তাকাতেই দেখি নিখিলের হাত থেকে বন্দুকটা পড়ে গেছে মাটিতে। ওর মুখ পুরো ফ্যাকাশে। শিয়ালটির তীব্র কর্কশ ডাক শুনে আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। শরীর কাঁপতে লাগলো, হাত থেকে ফোনটা পড়ে গেল। পরক্ষণে সামনে তাকিয়ে যা দেখলাম তাতেই আমার সারা গা বরফের মতো পুরো ঠান্ডা হয়ে গেল। দেখলাম কয়েক হাজার শিয়ালের চোখ আমাদেরকে ঘিরে আছে। সন্ধ্যার অন্ধকারে যেন এক মায়াবী রূপ ধারণ করেছে এই হাজার হাজার হলদেটে শিয়ালের চোখ। তারপর সব শিয়াল একসঙ্গে ডেকে উঠল। সেই সময় মনে হলো পৃথিবীর সমস্ত মৃত মানুষ যেন তাদের কষ্টকে ফুটিয়ে তোলার জন্য মরা কান্না কাঁদছে। প্রথমে ভেবেছিলাম শিয়ালগুলো হয়তো অন্ধকার হয়ে বেরিয়ে আসবে আমাদেরকে খাওয়ার জন্যে, কিন্তু তারপর যা দেখলাম সে দেখে আমার শরীর যেন আরও বরফের মতো ঠান্ডা হতে শুরু করলো। দেখলাম চোখগুলো যেন নির্দিষ্ট এক জায়গায় গোল গোল করে ঘুরপাক খাচ্ছে। এরপরেই দেখলাম সব চোখগুলো মিশে গিয়ে একটা হলদেটে গোলাকার সৃষ্টি করেছে। কি উজ্জ্বল জ্যোতি, তাকাতেই পারছি না। চোখ যেন এবার ঝলসে যাবে। জ্বলন্ত আগুনের ওপর দাঁড়ালে যেমনটা হয় ঠিক তেমনটাই অনুভূতি হচ্ছে আমার। গায়ে অসহ্য যন্ত্রণা করছে। তারপর দেখলাম সেই হলদেটে চোখের গোলাটা আমাদের দিকে এগিয়ে আসছে। আর নিখিল, সে যে কখন জ্ঞান হারিয়েছে তা টেরই পায়নি। আর কিছু মনে নেই। জ্ঞান যখন ফিরল তখন একবারে আমি হাসপাতালে। একজন ডাক্তার আমার কাছে এসে বলল, এখন কেমন বোধ হচ্ছে? আপনি রাস্তার ধারে অজ্ঞান হয়ে পড়েছিলেন। একজন লোক আপনাকে ওই অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে আসেন। আমি কথা বলতে গিয়ে বুঝলাম আমার কথা বলতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। যথাসম্ভব চেষ্টা করে বললাম, আমার বন্ধু কেমন আছে? আপনার সঙ্গে তো আর কাউকে আনেননি উনি। তা আপনার বন্ধুর নাম কি?
নিখিলেশ ব্যানার্জি। নিখিল ব্যানার্জি? উনি তো দিন 15 আগেই মারা গেছেন। ফরেস্ট ডিপার্টমেন্টে এক লোক ওনাকে বাংলোর পেছন থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে যখন আনা হয় ওনাকে, তখন ওনার অবস্থা আপনার মতোই, নিউমোনিয়া। গায়ে খুব একটা রক্তের পরিমাণ ছিল না। যদিও সাময়িক জ্ঞান ফিরেছিল, তখন উনি বারবার আপনার নাম ধরে ডাকছিলেন। তারপর শেষবারের মতো জ্ঞান হারালেন। ডাক্তারের কোনো কথা আমার আর কানে ঢুকলো না। তখন শুধু নিখিলের একটাই কথা আমার কানে বাজছিল। সে একবার আমায় বলেছিল ভূত দেখা দিলেও দিতে পারে। এখন তার মানে পরিষ্কার বুঝে গেছি। নিখিল আমার প্রাণের বন্ধু ছিল, তাই নিখিলের শেষ ইচ্ছা ছিল আমি যেন তার রহস্যময় মৃত্যুর সাক্ষী থাকি। এই শিয়াল একবার যাকে দেখা দেয় তাকে তার দলে টেনে নেয় চিরদিনের জন্য। নিখিল যখন প্রথম এখানে ট্রান্সফার হয়ে আসে, তার আগের ফরেস্ট অফিসারও রহস্যজনকভাবে উধাও হয়ে যায়। আমি জানি এই মায়া শিয়ালের দলে আরও অনেক নিখিল আছে যারা এই মায়া মন্ত্রের দাস হয়েছে। এবার আমার পালা। তাই এই গল্প যদি তোমাদের হাতে পৌঁছায় তাহলে জানবে এই পৃথিবীতে এখনও অনেক রহস্য আছে যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। আর কখনোই এই দিকে পা মারাতে এসো না, কারণ মায়া শিয়ালের কবলে পড়লে আর নিস্তার নেই। যে প্রশ্নের উত্তর আমি এখনো পেলাম না, আর কখনো পাবও না, সেটা হলো নিখিলকে সেদিন দুপুরে কে ফোন করেছিল আর কেনই বা বেরিয়ে গিয়েছিল সেদিন। আর লিখতে পারবো না, শরীর প্রচণ্ড খারাপ লাগছে। অনি, আয় অনি, আমি এখানে একা। আমাকে নিখিল যেন ডাকছে। হয়তো সেখানে গিয়ে এই প্রশ্নের উত্তর পাবো। আমি নিখিলের গলা শুনতে পাচ্ছি। অনি, আয় অনি, আমি এখানে একা। অন্ধকার ডাকে আমায়, জঙ্গল জানে আমার নাম। নিঃশ্বাসে জমে ভয়, রাতটা আজ খুবই নীরব। হাসপাতালের সাদা আলো, চোখে নামে অচেনা রাত। শ্বাসে শ্বাসে লেখা হয় একটা অসম্পূর্ণ কথা। আজ কলম কাঁপে, সময় ফুরোয়, জীবন থামে মাঝ পথে। যদি এই লেখা পৌঁছে যায়, যেন মৃত্যু স্বাভাবিক নয় রে। এক বন্ধুর ডাকে, ভরসার ছলে পা রেখেছিলাম অচেনা পথে। মায়া শিয়াল